আসসালামু আলাইকুম বন্ধুরা। রোদ উঠেছে, রোদে বসে আছি, অনেক ভালো লাগছে। কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসলাম। অনেকেই আমাকে বলো, আপু তুমি গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তরগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবা। কিছু অনেকেই জানে যে আমি ঢাকা গিয়েছিলাম, বেশ কিছুদিন ছিলাম, চলে আসছি অলরেডি বগুড়ায় নিজের বাড়িতে। তো ঢাকাতে যে আমাকে বেশিরভাগ সমস্যায় যে প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে, যেহেতু আমার পেজে দুইটা, একটা হচ্ছে ব্যস্ত রান্নাঘর আর একটা নকশিকন্যা, আর আরেকটা হচ্ছে আমার নিজের আইডি, সেটাও প্রফেশনাল মুড অন করা। তো ব্যস্ত রান্নাঘরে কিন্তু আমি রান্না রিলেটেড কন্টেন্টই দিয়ে থাকি, রান্না করছি, রান্না রিলেটেড কন্টেন্টগুলো আমি ব্যস্ত রান্নাঘরে দিয়ে থাকি। আর নকশিকন্যাটা হচ্ছে আমার ভ্যারাইটি, আমি রান্নাও দিতে পারি, আমি ফান দেই, মজা দেই, আনন্দ, অনেক কিছু শেয়ার করি আমি নকশিকন্যাতে। এখন আমাকে বেশিরভাগ মানুষ যেটা প্রশ্ন করেছে যে আপু তুমি তো ঢাকায়, কিন্তু তুমি তোমার রান্নাঘরের ভিডিও অলরেডি প্রতিদিনই তোমার চলছে। অনেকে কনফিউজড, রান্নাঘরের ঢাকায় 5-6 দিন বা 10 দিন থাকার পর যখন রান্নাঘরের ভিডিও দেখে তখন বলে আপু তুমি কি বাসায় চলে এসেছো? তো এই কনফিউশন দূর করার জন্য যারা সাধারণ মানুষ আর কি, মাইকে কথা হচ্ছে তো যাই হোক, যারা সাধারণ, যারা নতুন পেজ খুলেছো, যারা পেজে কাজ করো, তারা তো এটা বুঝবা। তারপরেও আমি বলে দিই, আমি সাধারণত কোথাও যাই না। বাই চান্স যদি আমি বেশি দিনের জন্য কোথাও যাই, যেমন ডিসেম্বর মাসটা আমি ঘোরাফেরা করি, সারা বছর আমি নিজের বাড়িতেই থাকি। তো যখন আমি এবার ঢাকায় আমি 18 দিন ছিলাম, তো এই 18 দিন আমার তো এই রান্নাঘরের চ্যানেলটা চালাতে হবে, আর অন্যের বাড়িতে যে রান্নার ভিডিও রেগুলার ভয়েস দেওয়া বা কন্টিনিউ করা কিন্তু আমার পক্ষে সম্ভব না বেড়াতে গেলে। আমি যেহেতু জানি যে আমি ঢাকায় 1 মাসের প্রায় 18 দিন বা 18 দিনের মতো ছিলাম, মানে প্রায় 1 মাসের মতো আমি থাকবো, সেহেতু আমি 1 মাস মানে ঢাকা যাওয়ার 1 মাস আগে থেকেই যখন আমি রান্নার ভিডিও করেছি, প্রতিদিন যেমন 3-4টা রান্নার ভিডিও করি, তখন একটা রান্নার ভিডিও আমি এক্সট্রা করেছি, 1-2টা এক্সট্রা করে সেটাকে ভয়েস দিয়ে আমি রেখে দিয়েছিলাম আমার ফোনের স্টোরেজে, যাতে আমি যখন ঢাকায় যাব, আমি যাই করি না কেন, যেখানেই যাই না কেন, আমার যেন চ্যানেলটা রানিং থাকে। এটাই হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে? একেই বলে প্রফেশনালি কাজ করা। আমি যেহেতু এই অনলাইনের মাধ্যমে আমার 2টা পেজ, আমার আইডি থেকে আমি খুব সুন্দর একটা ইনকাম করি, অতএব আমার এটা আমি একবারে পেশা হিসেবে নিয়েছি, এটা আমার পেশা। তো আমাকে তো কখনোই নিজের যে মানে ভিডিওর যে কি বলে ওটাকে, একটা স্রোত থাকে, ধারা থাকে, গতি থাকে, সেটাকে কখনোই কমানো যাবে না। তো আমি পুরো একটা মাস ঢাকা যাওয়ার আগে, যেহেতু আমি জানি পুরো একটা মাস আমি প্রতিদিন 2-3টা বা 1টা করে ভিডিও এক্সট্রা করে সেটাকে পুরোপুরি এডিটিং করে কমপ্লিট করে তারপরে নিজের ফোনে প্রায় 40টার মতো এক্সট্রা রান্নার ভিডিও, ভয়েস দেওয়া ভিডিও আমি নিয়ে ঢাকা চলে গিয়েছিলাম, যাতে আমার নকশিকন্যাতে আমি সব ধরনের ভিডিও দিতে পারি। আমার তো সমস্যা হবে না ওখানে যে আমি যা ছাড়বো তাই। এখন আরেক জায়গায় বেড়াতে গেলে সেই রান্নাঘরেও আমি ভিডিও করতে পারবো, কিন্তু নিজের মতো করে তো করতে পারবো না, যাতে আমি যেখানেই যাই আমার যেন রান্না রিলেটেড কন্টেন্টগুলো আমি দিতে পারি, ঠিক আছে? এমন নয় যে আমি এখন যদি দেখা যাচ্ছে আমি অন্য কোনো জায়গায় বেড়াতে গেলাম কিন্তু আমার রান্নার ভিডিও আসলো, তার মানে তো এই না যে সেই ভিডিওটা আমি এখনই করেছি বা আমি বাড়িতে আছি। আমরা অনেক ভিডিও এক্সট্রা করে রাখি বাইরে যাওয়ার আগে, যাতে, কারণ কন্টেন্ট বেসিস আমার চ্যানেলগুলো, যেমন যেটা রান্নার চ্যানেল সেটা রান্নাই, যেটা নকশিকন্যা সেটা নকশিকন্যাই, সেখানে সব কিছু চলবে। আবার আমার নকশি কাঁথার চ্যানেল আছে যেখানে আমি সেলাই ফোড়াই, ওখানে তো আমি রান্না দিতে পারবো না, ওখানে তো আমি ফান ভিডিও দিতে পারবো না, কারণ ওটা আমার সেলাইয়ের চ্যানেল, ওটা আমার মানে নকশি কাঁথার উপরে সেলাই ফোড়াই, কাঁথা কীভাবে তৈরি করতে হয়, গ্রাম বাংলায় যাই, ওই ভিডিওর ক্যাটাগরি কিন্তু আলাদা, ওখানে তো আমি রান্নার ভিডিও দিতে পারবো না। তো সেই জন্য সবসময় খেয়াল রাখতে হয়, আমরা 2-3টা পেজ বা 2-3টা ইউটিউব চ্যানেল যারা চালাই তাদেরকে অনেক কষ্ট করে মেনটেন করতে হয়। অনেকে আমাকে বলে আপু তুমি বেশি বেড়াতে যাও না, ডিসেম্বরটাই আমি একটু ঘুরতে টুরতে যাই বা শ্যুট টুট করি। এখন যেহেতু এটা আমার পেশা নেশা দুটোই, আমি কোথাও যদি এমনি, অনেকে যেমন আছে না সুযোগ পেলে অমুক জায়গায় যাচ্ছে তমুক জায়গায় যাচ্ছে, এটা তাদের জন্য ঠিক আছে যারা এইভাবে ভিডিও দিয়ে অভ্যস্ত, ঘুরে বেড়ানোর ভিডিও দিয়ে যারা পেজটাকে গ্রো করেছে, তাদের জন্য পাবলিক চায় তারা ঘুরে বেড়াবে, সেটাই পাবলিক দেখবে। কিন্তু আমি তো ভাই রান্নাঘরে নিজের কাজ নিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে উঠেছি, অতএব আমাকে আমার ঘরেই বেশি থাকতে হয়, আর আমি ঘরে থাকতেই বেশি পছন্দ করি। তো যারা পেজে কাজ করছো তাদেরকে বলবো এতটা সহজ না। কোথাও যখন আমি অনেক দিনের জন্য বেড়াতে যাই,
কতদিন আগে থেকে যে আমাকে ভিডিও রেডি করতে হয় এক্সট্রাভাবে, এটা যে কত বড় একটা প্যারা। ঠিক আছে, তবে আমি অভ্যস্ত হয়ে গেছি এখন এগুলোর সাথে। এখন পরিবারও তো বুঝেছে, পরিবারও বুঝে গেছে, কিন্তু প্রথম প্রথম তো পরিবারও বোঝেনি, অনেকেই বোঝেনি, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, অনেক চড়াই উতরাই কিন্তু আমাকে পার হয়ে আজকে আমি দুইটা পেজকে মিলিয়নের ওপর নিয়ে গেছি। তারপরে আমার আইডিও তো অনেক ফলোয়ার অলরেডি হয়ে গেছে, কারণ আইডি আমি প্রাইভেট করা ছিল, পরে আমি এটাকে পাবলিক করেছি। আমার ইউটিউব চ্যানেল মিলিয়নে চলে গেছে। আমার আরেকটা ইউটিউব চ্যানেল, ওখানে সেলাই ফোরের চ্যানেল, তো ওটা একটু ধীরে ধীরে আগাবে। আরেকটা ইউটিউব চ্যানেল খুলেছি নকশিকোনা নামে। তো এখন হয়ে গেছে কি, ওই মানুষ অভ্যস্ত হয়ে যায় না। যেমন আগে যেমন আমি শুরু করেছিলাম শুধু একটা পেজ দিয়ে, ওই আমার ব্যস্ত রান্নাঘর, তখন মনে হতো একটা ভিডিও করতেই আমার, লং একটা ভিডিও করতে আমার সারা দিন পার হয়ে যেত, আমি বিরক্ত হয়ে যেতাম, কাজ দেরি হয়ে যেত, রান্নাঘরে বাসন জমে যেত, কত কষ্টই না আমার হতো। কিন্তু ধীরে ধীরে যখন সিস্টেমটা বুঝে গেলাম, তারপরে ভিডিও আমি আস্তে আস্তে পারদর্শী হলাম। এখন আগে একটা ভিডিও এডিট করতে আমার অনেক সময় লাগতো, এখন আমি 5-7টা ভিডিও দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে এডিট করে ফেলে দিই। তো এগুলো আসলে সময়, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি, সব কিছু মিলিয়ে মানুষ আস্তে আস্তে পারদর্শী হয়। আমি নকশিকন্যা আজকে কিন্তু এই একদিনে এক লাফে বা হুট করে ভাইরাল হয়েই কিন্তু আজকে এই জায়গায় আসিনি। ভাইরাল তো অনেকেই হয়, কিন্তু কয়জন তার ভাইরালটা ধরে রেখে নিজস্ব একটা দর্শক কয়জন তৈরি করতে পারে? খুব কঠিন। আমি যে পেরেছি, কেমন করে পারলাম আল্লাহই জানে। যাই হোক, তোমরা দোয়া করো সবসময় যেন এরকম শালীন ভালো ভিডিও দিয়ে যেন তোমাদের মাঝে থাকতে পারি। আরেকটা কনফিউশন আমাকে নিয়ে, আমি যেহেতু রান্নার ভিডিওতে দেখা যায় মাথায় হিজাবটা বাঁধি, যাতে রান্নার সময় চুলটা যাতে না দেখা যায়, বা রান্নার সময় চুল যাতে খাবারে না যায়, সেই জন্য দেখা যায় রান্নার ভিডিওগুলোতে আমি হিজাব পরি। কিন্তু আসলে আমি যে সবসময় হিজাব পরি তা কিন্তু না। যারা আমার পুরাতন ভিডিও দেখেছে, যারা আমার আগের ফলোয়ার, তারা এটা খুব ভালো করে জানে। নতুন যারা, তারা 2-1টা ভিডিও দেখে কনফিউশনে ভোগে। আর তাছাড়া আমি ছোটোবেলা থেকে যেহেতু নাচ গান সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, অতএব আমার ভেতরে এটা থাকবে এবং এটা আমি কোনো না কোনোভাবে প্রেজেন্ট করব, এটাই স্বাভাবিক। তো কী বলবো, আজকে অনেক দিন পর যেহেতু বগুড়ায়, কালকেও রোদ উঠেছিল, আজকেও রোদ উঠেছে, রোদে বসে বসে গল্প করে নিলাম তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা পেইজে কাজ করো তাদেরকে একটা জিনিস বলবো, পেইজে কাজ করতে গেলে একদম রেগুলারিটি মেনটেন করতে হবে। এটাকে সম্পূর্ণ মনে করতে হবে কি তোমার আরেকটা সন্তান জন্ম হয়েছে, তাকে তোমার প্রতিদিন প্রতি সময় টাইম দিতে হবে। এইভাবে যারা কাজ করতে পারবে তারাই 2-4 বছর পর সফল হবে এবং ভালো একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ফেসবুক থেকে নিতে পারবে। এখন হ্যাঁ, আরেকটা কথা এখন হচ্ছে সেটা যে ফেসবুকের ইনকাম অনেকে বলে যে আগের চেয়ে কমে গেছে। কে রে কথা বলে? তো যাই হোক, ফেসবুকের ইনকাম যতই কমে যাক ভাই, তুমি যদি রেগুলার থাকো, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট তুমি অবশ্যই ফেসবুক থেকে আর্ন করতে পারবে। ওই যে রেগুলারিটি মেনটেন করতে হবে আর লেগে থাকতে হবে। কখনোই কাজ মিস দেওয়া যাবে না, ভিডিও বন্ধ করা যাবে না। আমি অসুস্থ অবস্থায়ও দেখো শুয়ে থেকেও ভিডিও দিই যে আমি আজকে অসুস্থ, তারপরেও কিন্তু ভিডিও চালিয়ে যাই। যেখানে যাই, যে পরিস্থিতিতে থাকি, তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। শরীরটা ভালো না, তো সেই জন্য ভাবলাম অন্য কোনো ভিডিও যেহেতু আমি আজকে করতে পারবো না, যদিও ভিডিও জমা আছে, এডিটিং করতেও অনেক কষ্ট হয়, তো মাথা যেহেতু ব্যথা, এডিটিং করতে ইচ্ছে করছে না। আবার এই বক করেও অনেকটা খারাপ লাগতেছে, তারপরেও করে নিলাম। ওই যে বলেছি, নেশা এবং পেশা, মাস গেলে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট যখন হাতে আসে তখন আসলেই ভালো লাগে। আর কষ্ট ছাড়া কখনো টাকা ইনকাম করা যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। তুমি যেভাবেই টাকা ইনকাম করো না কেন, কষ্ট এবং এফোর্ট তোমাকে দিতেই হবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।